বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। দশম শ্রেণীর পাঠ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো আফ্রিকা। আমরা প্রথম পাঠ ইতিমধ্যে দেখে নিয়েছি। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো যারা এখনো দেখোনি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই আফ্রিকা কবিতাটি এক ভিন্ন বার্তা বহন করে। প্রথম স্তবকে এবং দ্বিতীয় স্তবকের এই ক্লাসটিতে, অর্থাৎ প্রথম ক্লাসটিতে আমি বিস্তৃতভাবে সে কথাগুলো বলে দিয়েছি। সাম্রাজ্যবাদী শক্তির দল, তথাকথিত সভ্য সমাজে বসবাসকারী, নিজেদের সভ্য বলে চিহ্নিত করা সেই সকল ইউরোপীয় শক্তি, যারা পৃথিবীর সর্বপ্রান্তে সর্বতোভাবে নিজেদের পেশি প্রদর্শন করবার নেশায় মেতে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে। ইতালি ইথিওপিয়াকে আক্রমণ করে। সারা বিশ্বের সমস্ত দেশ তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়নি। ঘটনাক্রমে কবি চিত্তে তা ব্যথা এবং যন্ত্রণা নিয়ে অবস্থান করতে থাকে। তার ফলেই সৃষ্ট হয় এই আফ্রিকা কবিতাটি। যে আফ্রিকা কবিতার মধ্যে কবিগুরু মানবিকতার মন্ত্রের কথা বলেছেন। আমরা দ্বিতীয় পাঠে আজ এসেছি। এই দ্বিতীয় পাঠে মূলত আমরা দেখে নেব, আজকের পাঠে আমরা দেখে নেব হায় ছায়াবৃতা থেকে শুরু করে শেষ পুণ্যবাণী, অর্থাৎ তৃতীয় স্তবক থেকে শুরু করে কবিতার অন্তিম পর্যায় পর্যন্ত। পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের মনে করিয়ে দিই, আমরা আজকের ক্লাসে সমগ্র এই আফ্রিকা কবিতাটি থেকে ব্রড টাইপ কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো সম্পর্কেও বিস্তৃতভাবে আলোচনা করে দেব। আমি আরেকবার সংযোগ করি, যারা প্রথম অংশটি এখনো ক্লাসে দেখোনি তারা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে। যাই হোক, দ্বিতীয় ক্লাসের প্রথম অংশে চলে আসি। তৃতীয় স্তবকে কবি প্রথমে বলছেন, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আমরা তৃতীয় এবং চতুর্থ স্তবকের মধ্যে কি পাচ্ছি, কি পেয়েছি? আমি প্রাসঙ্গিকভাবে প্রত্যেকটি লাইনের পাশে সেই লাইনটির মধ্যে অবস্থান করা একটু জটিল শব্দ, যেগুলো নিয়ে তোমাদের মধ্যে ভ্রান্তি সৃষ্টি হতে পারে, তার অর্থ সংযোগ করে দিয়েছি। মনোযোগ সহকারে দেখো। হায় ছায়াবৃতা। ছায়াবৃতা শব্দের অর্থ কি? ছায়া দ্বারা ঢাকা, ছায়া দ্বারা আচ্ছন্ন। আফ্রিকা ভূমি ইউরোপ থেকে এবং এশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে সভ্য সমাজের অন্তরালে অবস্থান করে এক অদ্ভুত বাতাবরণে ঘিরে গেল। প্রকৃতি সেখানে যেন উদার হস্তে নিজেকে প্রতিক্ষণে পরিবর্তনে রত, নতুন করে সৃষ্টিতে রত। তাই জল জঙ্গলে ঘেরা সাপদ সংকুল এই আফ্রিকার বুকের তলদেশ পর্যন্ত সূর্যের রশ্মি পৌঁছতে পারে না। যা দেখে কবি আফ্রিকাকে বলেছেন হায় ছায়াবৃতা, অর্থাৎ ছায়া দ্বারা ঢাকা হে আফ্রিকা ভূমি তুমি। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ। আফ্রিকার মানুষেরা কেমন আমরা জানি, অধিকাংশই প্রায় কালো চামড়া বিশিষ্ট। সেই কালো চামড়ার নিচে যে মনুষ্যত্বের সুর থাকতে পারে, ইউরোপীয় সভ্য সমাজ তথাকথিত সময়ের, সেই সময়ের এই ইউরোপীয় সভ্য সমাজ তা কিন্তু মেনে নিতে চায়নি কখনোই, যে তাদের মধ্যেও মানবিকতার সুর থাকতে পারে, তাদের মধ্যেও মনুষ্যত্বের বাণী থাকতে পারে। তাই কালো ঘোমটার নিচে একদিকে যেমন ছায়া দ্বারা আবৃত এই মহাদেশ, জল জঙ্গলে ঘেরা সাপদ সংকুল ভূমি, সেদিকে ছায়াময় অন্দরমহলের মতন, ঠিক অন্যদিকে আফ্রিকার প্রত্যেকটি মানুষ প্রায় কালো চামড়া বিশিষ্ট। তাই এই উভয় কালোর মধ্যে যে মনুষ্যত্বের বাণী থাকতে পারে সভ্য সমাজে তা বিশ্বাস করত না। অপরিচিত ছিল গোটা বিশ্বের কাছে এই আফ্রিকার মনুষ্যত্বের সুর।
কবি সে কথাই এখানে বলেছেন। উপেক্ষার আবিল দৃষ্টিতে কেন মানবরূপ উপেক্ষিত ছিল, অপরিচিত ছিল গোটা বিশ্বের কাছে? কারণ গোটা বিশ্ব তখন আফ্রিকাকে উপেক্ষিত করে রেখেছিল, উপেক্ষিত করে রেখেছিল আফ্রিকার মনুষ্যত্বের সুরকে। যেহেতু তারা কালো চামড়ার মানুষ, তাই সভ্য সমাজের দল তাকে মানুষ বলে স্বীকার করে নেয়নি, তাদের উপেক্ষিত করে রাখা হয়েছিল আবিল দৃষ্টিতে, অর্থাৎ সংক্ষিপ্ত নয়। এই উপেক্ষার ভাব ছিল বৃহৎ, সীমাহীন, সীমাতিক্রান্ত হতো এই উপেক্ষার ভাব। অর্থাৎ আফ্রিকার মানুষদের উপরে সভ্য সমাজের দৃষ্টিভঙ্গি ছিল সংকীর্ণতা দোষে দুষ্ট। কবি সে কথাই বলতে চাইছেন। তাই উপেক্ষার আবিল দৃষ্টিতে, আচ্ছন্ন বা স্পষ্ট শব্দটির অর্থ আবিল এখানে বলতে চেয়েছি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে। লোহার হাতকড়ি শব্দের অর্থ হলো শৃঙ্খল, লোহা দ্বারা তৈরি করা। কারা? ইউরোপীয় শক্তি। আমরা জানি ইতালি ইথিওপিয়ার উপরে আক্রমণ করে। এই ইতালি ইথিওপিয়ার উপরে যখন আক্রমণ করে, তারা কেমন ভাবে আক্রমণ করেছিল, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল সেখান থেকে আফ্রিকার মানুষদের ধরে নিয়ে যাবে ইউরোপের বাজারে, বিক্রি করবে চড়া দামে, কৃতদাস তৈরি করবে তারা। দীর্ঘদিন ধরে সাম্রাজ্য বিস্তার করে লভ্যাংশ নিয়ে যাবে নিজের ঘরে। যেমন ভাবে ভারতবর্ষের বুকে সুদীর্ঘ 190 বছর পরাধীনতা শৃঙ্খলের গ্লানিতে আমরা নিযুক্ত ছিলাম, ইউরোপীয় শক্তি আমাদের উপরে বর্বরচিতভাবে আক্রমণ করে গেছে, নৃশংসভাবে অত্যাচার করে চলেছিল। তখন ইতালিও ঠিক তেমনি ইউরোপীয় শক্তির উপরে, এই ইথিওপিয়ার উপরে সেই আক্রমণ শানালো। কবির দৃষ্টিতে তারা যেন লোহার শৃঙ্খল নিয়ে এলো ইথিওপিয়ার মানুষকে, আফ্রিকার মানুষকে আক্রমণ করবার জন্য, বন্দী করবার আশায়। তারা কেমন, এই ইউরোপীয় শক্তি কেমন ছিল? নখ যাদের তীক্ষ্ণ তোমার নিকরের চেয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় কি তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলেন ইউরোপীয় শক্তিকে, তা কিন্তু আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ইউরোপীয় শক্তি যাদেরকে কবি কিসের সঙ্গে তুলনা করলেন? আফ্রিকার নেকড়ের থেকেও তীক্ষ্ণতাপূর্ণ, হিংস্রতাপূর্ণ জন্তুর সঙ্গে তুলনা করলেন। নেকড়ে সে অত্যন্ত ধূর্ত এবং শক্তিশালী একটি প্রাণী, হিংস্রতার জন্য খ্যাত। কিন্তু কবির দৃষ্টিতে এই নেকড়ের হিংস্রতাকে হার মানায় ইউরোপীয় শক্তি। নেকড়ের নখ, দাঁত, তাদের তীক্ষ্ণতার থেকে ইউরোপীয় শক্তির নখ, দাঁতের তীক্ষ্ণতা, তাদের অসভ্যতার ভাব গোটা বিশ্বের নজর কেড়েছিল তৎকালীন সময়ে। কিন্তু প্রতিবাদ করেনি কেউ। কবি স্থির থাকতে পারেননি, কবি প্রতিবাদ করেছিলেন তার সাহিত্যের মধ্যে। তাই তীব্র ভাষায় তিনি আক্রমণ করেছেন ইউরোপীয় শক্তিকে। বলতে চেয়েছেন তাদের মনোভাব নেকড়ের বিভৎসতার থেকেও ভয়ঙ্কর। তাই নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, প্রশ্ন এসে থাকে এই অংশটির মধ্য থেকে। এর মানুষ ধরার দল। কারা মানুষ ধরার দল? সেই ইউরোপীয় শক্তি, যারা এই আফ্রিকার মানুষদের ধরে নিয়ে নিজ দেশে পৌঁছে যাবে, কৃতদাসে পরিণত করবে। কবি এই ইউরোপীয় শক্তিকে মানুষ ধরার দল বললেন। তারা কেমন, তাদের মনোভাব, তাদের আচরণকে বোঝাতে গিয়ে কবি এখানে বললেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। যে ইউরোপীয় শক্তি নিজেদের সভ্য বলে জাহির করে, ইউরোপীয় শক্তি নিজেদের তথাকথিত সভ্য বলে জাহির করে, কিন্তু সভ্যতার প্রাথমিক পাঠ তাদের কাছে বড়ই অজানা। তারা কেমন আসলে? তারা গর্বে অন্ধ হয়ে আছে, অহংকারে অন্ধত্ব প্রাপ্তি ঘটেছে এই আফ্রিকার মানুষদের। এই অন্ধত্ব প্রাপ্তিকে কবি কিসের সঙ্গে তুলনা করলেন? তুলনা করলেন আফ্রিকার সূর্যহারা অরণ্যের অভ্যন্তরে অবস্থান করা অন্ধকার তমসাবৃত ভাবের থেকেও জটিল এমন। বিষয়টা কি? মনের মধ্যে যদি অন্ধকারের রাশি অবস্থান করে, তাহলে সমাজ ব্যবস্থার প্রত্যেকটি মানুষকে সমান নজরে আমরা দেখতে পারি না। সংকীর্ণতা দোষে দুষ্ট হয় সেই প্রাণ। ইউরোপীয় শক্তি নিজেদের সভ্য বলে জাহির করলেও সমাজ ব্যবস্থার সভ্যতার প্রাথমিক পাঠ তাদের মধ্যে নেই। মনের মধ্যে জমে আছে অসম্ভব অহংকারের রাশি। এই অসম্ভব অহংকারকে কবি কিসের সঙ্গে তুলনা করলেন? সূর্যহারা অরণ্যের সঙ্গে তুলনা করলেন। যে অরণ্যের সূর্য হারিয়ে গেছে,
সেই অরণ্যের মধ্যে যেমন অন্ধকার বিরাজ করে, ঠিক তেমনি ভাবে ইউরোপীয় শক্তির মনে জ্ঞানের আলো, প্রকৃত জ্ঞানের আলো পৌঁছয়নি এখনো। তাই কবি ইউরোপীয় শক্তির প্রত্যেকটি প্রাণকে সূর্যহারা অরণ্যের সঙ্গে তুলনা করেছেন। আমি বলেছি এই কবিতার এই অংশের মধ্যে কবি আসলে তীব্র ভাষায় আফ্রিকার মানুষদের উপরে অপমানের কারণে তীব্র ভাষায় বিদ্রুপাত্মক ভঙ্গিতে তাদের সমালোচনার বাণে দগ্ধ করেছেন, বিদ্ধ করেছেন। সভ্যের বর্বর লোভ একটি সভ্যতা। এই সভ্যতার বর্বর লোভ কি, নির্মম লালসা আসলে কি? সেই সভ্যতা আরো বৃহৎ হবে, অন্য সভ্যতার উপরে আক্রমণ শানাবে, তাদের পরাভূত করবে, পরাজিত করবে, সেখান থেকে লভ্যাংশ নিজের দেশে নিয়ে আসবে। তাই হলো সভ্যতার বর্বর লোভ। এই লোভ কখনোই শান্তির বাণী ছড়িয়ে দিতে পারে না। কবিতায় বলছেন সভ্যের বর্বর লোভ। কিন্তু এই সভ্যতা কি প্রকৃত সভ্যতা? না, সভ্যতার নামে ভয়ঙ্কর অসভ্যতার কথা এখানে বলা হলো। তাই সভ্যের বর্বর লোভ হলো অন্য সাম্রাজ্যের প্রতি নির্মম লালসার ভাব, যে লালসা কাঙ্ক্ষিত নয়। ইউরোপীয় শক্তি, অধিকাংশ ইউরোপীয় শক্তি তৎকালীন সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে সমস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিল নিজেদের সাম্রাজ্য বিস্তার করবার লালসায়। তাই ছিল সভ্যের বর্বর লোভ। তা কেমন? কবির দৃষ্টিতে তা হলো নির্লজ্জ অমানুষতার মতন। অমানুষতা শব্দের অর্থ হলো মনুষ্যত্বহীনতা। মনুষ্যত্বের প্রথম বাণী হলো, প্রথম নীতি হলো সহানুভূতিশীলতা, সহমর্মিতা, সহাবস্থান। এই সহানুভূতিশীলতা, সহমর্মিতা এবং সহাবস্থান যদি না থাকে তাহলে মনুষ্যত্বের বাণী লঙ্ঘিত হয়, তাকে মানুষ বলে বিবেচনা করা যায় না। ইউরোপীয় শক্তির মধ্যে এই অমানুষতা আমরা লক্ষ্য করেছি, কবিগুরু লক্ষ্য করেছিলেন। তাই তাদের বলেছিলেন তারা সভ্যের নামে অসভ্যতার রূপ প্রদর্শন করছে, নির্মম লালসার ভাব প্রদর্শন করছে। যে নির্মম লালসার ভাবে বশীভূত হয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিজেদের সাম্রাজ্য বিস্তারের নেশায় মেতে উঠেছে, আর তাই নগ্ন রূপ তাদের প্রকাশ করেছে। এই মানুষগুলি নগ্ন রূপ যেন প্রকাশ করলো। নগ্নতা শব্দের অর্থ হলো পোশাকহীনতা। একটি মানুষের মনুষ্যত্বের প্রথম পাঠ আমি বললাম সহানুভূতিশীলতা, সহমর্মিতা, সহাবস্থান। তা যদি না থাকে তাহলে সেই মানুষটি কেমন হয়? নীতিহীন মানুষ। তাই নীতিহীন মানুষকে আমরা নগ্ন মানুষ বলতে পারি। কবি সে কথাই এখানে বললেন, ইউরোপীয় শক্তির নগ্নতার কথা কবি এখানে প্রকাশ করলেন। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে বিষে। কবি কি বললেন এখানে? তোমার ভাষাহীন ক্রন্দনে। কার? আফ্রিকার ভাষাহীন ক্রন্দন, অর্থাৎ আফ্রিকায় অবস্থানকারী প্রত্যেকটি মানুষের কথা না বলে যন্ত্রণা অনুভব করার কথা। আফ্রিকার মানুষদের উপর ইউরোপীয় শক্তির এত নির্যাতন, যে নির্যাতন কেমন হয়েছিল? একদিকে দৈহিক, একদিকে মানসিক। দৈহিক নির্যাতনে দেহ থেকে ঝরে পড়েছিল রক্ত, মানসিক নির্যাতনে চক্ষু থেকে ঝরে পড়েছিল অশ্রু। এই দৈহিক নিপীড়ন এবং মানসিক নির্যাতনের ফলে রক্ত আর অশ্রুতে মিশে আফ্রিকার অরণ্য সংকুল পথ যেন সম্পূর্ণভাবে কর্দমাক্ত হয়েছিল। আসলে কর্দমাক্ত হয়েছিল, যে কর্দমাক্তের প্রথম এবং প্রধান কারণ ছিল ইউরোপীয় শক্তির বর্বরতা। কবি সেই বর্বরতা প্রকাশের স্বার্থেই এখানে এই কথা দুটি বললেন। তোমার ভাষাহীন ক্রন্দন, আফ্রিকার মানুষদের যন্ত্রণার কথা, যে যন্ত্রণা কবি আফ্রিকার মানুষ কোনো ব্যক্তিকে প্রকাশ করতে পারেনি, পৃথিবীর সভ্য সমাজের কাছে নিজেদের যন্ত্রণার কথা প্রকাশ করতে পারেনি। তাই সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ কেবলমাত্র তাদের ঘটেছিল চোখের জলে আর দেহের অশ্রুতে। দুটি মিলে সৃষ্টি হয়েছিল কর্দমাক্ত ভূমি, যে কর্দমাক্ত ভূমির উপরে এই দস্যুদের, ইউরোপীয় শক্তির জুতোর দাগ দীর্ঘকাল ধরে অবস্থান করেছে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাঁদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সুতরাং এই দস্যুগণ, ইউরোপীয় শক্তি, তাদের পায়ের দাগ চিরকালের মতো যেন আফ্রিকার ভূমিতে রেখে দিয়ে গেল। কিন্তু সেই কাঁদার উপরে
আফ্রিকা ভূমির উপরে দস্যুদের জুতোর দাগ তা কি আফ্রিকার মানুষের অপমানকে প্রদর্শন করে, নাকি ইউরোপীয় শক্তির মানবিকতার সুরকে সেখানে চিরকালীন চিহ্নের ন্যায় প্রতিভাত করে? কবি এখানে চিরচিহ্ন শব্দের মধ্য দিয়ে সে কথাই বোঝাতে চাইলেন। তাহলে চিরচিহ্ন দিয়ে গেল মানে চিরকালীন ভাবে সেখানে চিহ্নিত হয়ে রইল ইউরোপীয় শক্তির অমানসিক অত্যাচারের সুর, ইউরোপীয় শক্তির মনুষ্যত্বহীনতার সুর, ইউরোপীয় শক্তির নির্মম লালসার সুর, ইউরোপীয় শক্তির নগ্নতার সুর চিরকালীনভাবে আফ্রিকার ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে রইল। কবি সে কথাই এখানে বলতে চাইছেন। তাহলে প্রথম অংশের মধ্যে আমরা যদি এই অংশটুকু দেখি, ছায়াবৃতা থেকে শুরু করে উপেক্ষার আবেল দৃষ্টিতে, এই অংশের মধ্যে কবি কিন্তু বলতে চাইছেন, বোঝাতে চাইছেন তার মনোভাব, কবির আন্তরিকতার ভাব। সেই আন্তরিকতার ভাব প্রকাশিত হয়েছে এই অংশের মধ্য থেকে। দ্বিতীয় অংশে ইলোরা লোহার হাত করে নিয়ে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এই অংশের মধ্যে আফ্রিকার মানুষদের উপরে ইউরোপীয় শক্তির নির্যাতন, আফ্রিকার মানুষদের উপরে ইউরোপীয় শক্তির মানসিক শারীরিক নির্যাতন তা কিন্তু প্রদর্শিত হয়েছে। পাশাপাশি কবিগুরু এই অংশের মধ্যে ইউরোপীয় শক্তির প্রতি তার যে মনোভাব, ইউরোপীয় শক্তির সমালোচনা তা কিন্তু এখানে তীব্রভাবে করেছেন। সে কারণে আমি আবার উল্লেখ করে দিই, নখ যাদের তীক্ষ্ণ তোমার নিখৃত চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এই কথা বললেন। এবার আমরা এর পরের স্তবকে চলে যাই। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আমরা এই অংশটুকু এবার দেখে নিই। সমুদ্র পারে ঠিক সেই মুহূর্তে, এবার এই সমুদ্র পারের মুহূর্তটি কোন মুহূর্ত? আমরা যদি আফ্রিকার কথা ভাবি, সেও তো সমুদ্র পারেরই দেশ। সেখানে আমরা দেখলাম অপমানের চিহ্ন, যন্ত্রণার চিহ্ন, লাঞ্ছনার চিহ্ন, আফ্রিকার মানুষের দুর্দশার চিত্র। ঠিক উল্টো দিকে ভূমধ্য সাগরের উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা ইতালি, এই ইতালির ভূমিতে, ইউরোপের ভূমিতে তখন একটা অন্য সুর ধ্বনিত হচ্ছে। এই সুরটি কেমন? কবি সেই ইউরোপের সমুদ্র পাড়ের কথা বুঝিয়েছেন এখানে। সাগরের অন্য পারে, অর্থাৎ সমুদ্রের সেই পারে, ভূমধ্য সাগরের পারে ইউরোপীয় শক্তির দেশে দেশে তখন কিন্তু অন্য সুর। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, দেবালয়ে একটা স্নিগ্ধ সুর, একটা স্নিগ্ধ বাতাবরণ চলছে। সেখানে মানুষ মনুষ্যত্বের গান গাইতে শিখেছে, অন্তত এক দুজন যারা বাকি আছে, তেমন একটা স্নিগ্ধ বাতাবরণ বইছে সেখানে। সকালে সন্ধ্যায় দেবতার নামে সেখানে ঈশ্বরের কাছে, দেবতার কাছে প্রার্থনা চলছে। শিশুরা মায়ের করে খেলছে, কবির সঙ্গীতে সুন্দরের আরাধনা বেজে উঠেছে, মানবতার সুর বেজে উঠেছিল কবির সঙ্গীতে। সমাজ ব্যবস্থার ভাবকে পরিবর্তন করতে পারে, শুদ্ধ করে দিতে পারে একজন সাহিত্যিক। সাহিত্যই একমাত্র সমাজ ব্যবস্থাকে শুদ্ধ করার ইঙ্গিত দেয়, সমাজ ব্যবস্থাকে দীর্ঘকালীন ভাবনায় প্রতিষ্ঠিত করে, পরিবর্তন করে। কবির সঙ্গীতে, দার্শনিকতার ভাবনায় সেই মানবতার সুর আস্তে আস্তে জেগে উঠেছিল ইউরোপীয় সেই সকল দেশে। কিন্তু ইউরোপের এই দেশগুলিতে যদিও এই কবির সঙ্গীত, মানবতার ভাবনা, সুন্দরের আরাধনা, ঈশ্বরকে অনুভব মানুষের মধ্যেই, এই পরিবর্তন জেগেছে সাহিত্যের প্রাঙ্গণে তখন, কিন্তু উল্টো দিকে আফ্রিকার ভূমিতে সেই ইউরোপীয় শক্তি অত্যাচার নিপীড়ন করে এসেছে। কবি চাইছেন তার এই সাহিত্য সৃষ্টির মধ্য দিয়ে ইউরোপে অবস্থানকারী ওই মানুষগুলো যারা অন্তত সুন্দরের আরাধনায় মেতে উঠেছে তাদের জাগিয়ে তুলতে, বুঝিয়ে দিতে যে মনুষ্যত্বের অবহেলা নয়, আফ্রিকার মানুষকে নির্যাতন করে নিজেদের সাম্রাজ্য বিস্তারের তীব্র নেশা নয়, বরঞ্চ তাদের পাশে দাঁড়িয়ে তাদের মনকে জয় করে নেওয়ার একটা প্রচেষ্টা করাটাই শ্রেয়। কবি যেন বোঝাতে চাইছেন তার সাহিত্য সৃষ্টির মাধ্যমে, বার্তা দিতে চাইছেন ইউরোপে অবস্থান করা এই সকল সাহিত্যিক যারা, যে কবিগণ সুন্দরের আরাধনায় মেতে উঠেছিল স্নিগ্ধতার বাতাবরণে, কবি তাদের জাগিয়ে দিতে চাইছেন। এবার আমরা একদম শেষ স্তবকে চলে এলাম।
আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ স্তবকের মধ্যে কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ের এক ঝঞ্ঝাপূর্ণ বাতাবরণের কথা তুলে ধরলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল। আমরা যদি লক্ষ্য করি, প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ লগ্ন পর্যন্ত গোটা পৃথিবী কিন্তু থেমে থাকেনি। শুধুমাত্র নিজেদের ঘুঁটি সাজিয়েছে নতুন করে যুদ্ধের নেশায় মত্ত হওয়ার আশায়, সাম্রাজ্য বিস্তারের ভয়ঙ্কর নেশায় গোটা বিশ্বজুড়ে ঠান্ডা যুদ্ধ চলেছে। 1939 সালের ঠিক পূর্ববর্তী সময়ে পৃথিবীর এই বিষাক্ত অবস্থার কথা কবি এই স্তবকের প্রথম অংশে উল্লেখ করেছেন, এবং শেষ স্তবকে গিয়ে, শেষ অংশে গিয়ে স্তবকের কবি ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। কি বলেছেন তিনি? আজ যখন পশ্চিম দিগন্তে। তো পশ্চিম দিগন্ত শব্দের অর্থ হলো পাশ্চাত্যের দেশগুলিতে। গোটা পাশ্চাত্যের দেশ যদি ভাবি, ইউরোপীয় শক্তি, সেখানে কিন্তু যুদ্ধের বাতাবরণ তৈরি হয়ে গেছে 1939 সালের পূর্ববর্তী সময়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৈরি হওয়ার আগে রিহার্সাল স্টেজ তৈরি হয়ে গেছে, সেখানে সবাই নিজেদের আখের গোছানোর জন্য মত্ত। কবি সেই পশ্চিম দিগন্তের কথা বলেছেন, পাশ্চাত্য দেশের কথা বলেছেন। সেখানে কি চলছে? প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। কবি দেখেছেন এই পশ্চিম দিগন্তে, পাশ্চাত্য দেশে যেন সন্ধ্যা নেমে এসেছে। প্রদোষকাল শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা। ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, চারিদিকে ঝড় আসার পূর্ববর্তী সময়ে যেমন ভাবে একটা থমথমে আবহাওয়া বিরাজ করে, ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি ঝড় হয়, তার পূর্ববর্তী সময় গোটা বিশ্বে এরকম থমকে দাঁড়িয়েছিল। যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঝড়, আর তার পূর্ববর্তী সময়ে এই পরিস্থিতি, যা ঝড়ের বাতাবরণকে প্রদর্শন করছিল। কবির দৃষ্টিতে তাই পশ্চিম দিগন্তে যেন ঝড় নেমে আসতে চলেছে, কবি দার্শনিক তাই অনুভব করেছিলেন। কবি কি বলেছেন এই পরিস্থিতিকে? অসাধারণ সুন্দর তীব্র বিশ্লেষণী ক্ষমতার মধ্য দিয়ে তিনি ব্যক্ত করলেন। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, গুপ্ত গহ্বর থেকে যেমন ভাবে, পাহাড়ের গুহা থেকে যেমন ভাবে সন্ধ্যা বেলায় হিংস্র জন্তুর দল বেরিয়ে আসে শিকার ধরবার নেশায়, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে নেমে এসেছে অন্ধকার, সন্ধ্যার অন্ধকার। আর সেই সন্ধ্যার অন্ধকারে গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে গোটা পৃথিবীর বুকে ছেয়ে গেছে তাদের সাম্রাজ্য বিস্তারের নেশায়, যুদ্ধ করবার লালসায়, অস্ত্র প্রদর্শনের ভাবনায়, তীব্রতায়, মানবিকতার জলাঞ্জলিতে গেছে। এমন অবস্থায় অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এক যুদ্ধবহুল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেন সাম্রাজ্যের, সমাজের মৃত্যুকাল উপস্থিত হয়েছে অশুভ ধ্বনির দ্বারা। এমন সময় একজন কবি কি বলতে পারেন, যখন গোটা বিশ্বের বুকে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে, মানবতা যেখানে লঙ্ঘিত হতে চলেছে, মৃত্যু যেখানে হানা দাড়ি হয়ে দরজায় প্রহর গণনায় রত, এমন অবস্থায় একজন কবি কি বলতে পারেন? কবি তখন ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে পারেন, মানুষের মানবিকতা জেগে উঠুক, তা বলতে পারেন। কবিতার অন্তিম পর্বে সে কথাই বলা আছে। কবি তাই বলছেন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবি শব্দের অর্থ হলো নবভাবনার সূচক। যুগান্ত শব্দের অর্থ হলো নবভাবনার সূচক। তাহলে কবি সেই কবিদের উদ্দেশ্য করে, সেই মনোভাবাপন্ন মানবিকতার মন্ত্রে বিশ্বাসী কবিগণকে উদ্দেশ্য করে কবি বলতে চাইছেন যে তোমরাই পারবে এই সময়ের পরিবর্তন করতে, এই ভয়ঙ্কর সময়টিকে পরিবর্তন করতে। হে কবিগণ, তোমরাই পারবে, তোমরাই তো মনোভাবকে বদলে দিতে পারো তোমাদের সাহিত্যের মধ্য দিয়ে। তাহলে তোমরা এসো। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, সভ্যতা যখন চরম সময় উপস্থিত, আসন্ন সন্ধ্যা বলতে কবি এখানে অন্তিম আলোয় অর্থাৎ সভ্যতার চরম সময়ের কথা বলতে চেয়েছেন, যখন শেষ রশ্মিপাতে উপস্থিত হয়েছে, তখন তোমরা ওই মানহারা মানবীর পাশে এসে দাঁড়াও, পৃথিবীর অত্যাচারিত নিপীড়িত সেই সাম্রাজ্যগুলোর পাশে দাঁড়াও, আফ্রিকার মতন সাম্রাজ্যের পাশে দাঁড়াও, যেখানে দাঁড়িয়ে
বলো ক্ষমা করো, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করো তোমাদের ভুলের কারণে। মানবতার শ্রেষ্ঠ সুর হলো ক্ষমা। এই ক্ষমার মধ্য দিয়ে নিজেকে দেবত্বে উত্তীর্ণ করা সম্ভব হয়। কবি বলতে চাইছেন আমাদের প্রত্যেকের উচিত যাদের প্রতি আমরা অপমান আর লাঞ্ছনার বান হেনেছি তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। কবি তাই সাম্রাজ্যবাদী শক্তিকে বলতে চাইলেন যে তোমরা আর কিছু নয়, ওদের কাছে ক্ষমা চেয়ে নাও। হিংস্র প্রলাপের মধ্যে ভয়ঙ্কর বাতাবরণে সেই হোক তোমার সভ্যতার পুণ্যবাণী, শেষ পুণ্যবাণী। অর্থাৎ সভ্যতার শেষ পুণ্যবাণী একটাই হতে পারে, কি না ক্ষমা। কারণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা যদি সকল মানুষের দিকে সহানুভূতিশীলতা, সহমর্মিতার, সহাবস্থানের হাত বাড়িয়ে দিই, ক্ষমা প্রার্থনা করে নিই, তারপরে আর কখনোই শত্রুতা থাকতে পারে না। কবি জানেন সভ্যতাকে বেঁধে রাখার, সভ্যতাকে সৃষ্টি করার এই ভাবনা ছাড়া কখনোই সভ্যতা এগিয়ে চলতে পারে না। কারণ মানুষ বড় একলা, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও। তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এভাবেই পৃথিবী এগিয়ে চলবে। আফ্রিকা কবিতায় কবি যেন সেই বাণী প্রদান করতে চাইলেন, সে কথাই বলতে চাইলেন। যাই হোক, আমরা পুরো কবিতাটি থেকে, শেষ অংশটি থেকে, আজ ক্লাসে যেটুকু রইল সেখানে এবং পুরো অংশটি থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে দেব। প্রথম প্রশ্নটি একটু দেখে নিই। অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। তাৎপর্য বিশ্লেষণ যেমন ভাবে বুঝিয়ে দিয়েছি তেমনি ভাবে দেখে নিও, প্রয়োজন হলে জিজ্ঞাসা করো, কমেন্ট বক্সে লিখো, অবশ্যই বলে দেব। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ বলতে কিসের কথা বোঝানো হয়েছে, কিভাবে তার নির্লজ্জ অমানুষতাকে প্রকাশ করেছিল? 3+2 এভাবে হতে পারে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কথাটি ব্যাখ্যা করো, কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। প্রশ্নটি আমি বিশ্লেষণ করে দিয়েছি, ওই জায়গাগুলো আরেকবার শুনে নিয়েও নিশ্চিতভাবে পারবে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কিভাবে কিসের চিরচিহ্ন দিয়ে গেল? সমুদ্র পারে সেই সময় কি ঘটেছিল উল্লেখ করো। 2+3 এই অংশে হতে পারে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাত কথাটির অর্থ কি? দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলতে কি বোঝানো হয়েছে? 1+2+2 এইভাবে হতে পারে। ষষ্ঠ প্রশ্নে আফ্রিকা কবিতা অবলম্বনে আফ্রিকার মানুষদের উপরে ঔপনিবেশিক প্রভুদের অত্যাচারের বর্ণনা দাও। 3 যেখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম অপমানের চিত্র প্রদর্শিত হয়েছে, সেই জায়গাটা বিশ্লেষণ করে যেমনভাবে বলে দিয়েছি সেই অত্যাচারের বিরুদ্ধে কবির প্রতিবাদ কিভাবে উচ্চারিত হয়েছে লেখো। কবি কিভাবে তার বিশ্লেষণ করেছেন, প্রতিবাদ করেছেন, সে কথাগুলো লিখো এখানে। যাই হোক, প্রশ্নগুলো সম্পর্কে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ক্লাসের সঙ্গে থাকো আর প্রয়োজনে কমেন্ট বক্সে সেই ক্লাসগুলির কথা উল্লেখ করে দাও যেগুলো তোমাদের প্রয়োজন আছে। সকলকে অনেক ধন্যবাদ।